नमस्ते सर, थैंक यू सो मच मुझे मौका देने के लिए। আমি বাংলায় বলতে চাইছি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়। মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীরাম। আমি থাকি বা না থাকি, আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। দুদিন আগে পার্লামেন্টে এইসব কথা বলে এসছেন দেব। আমি থাকি বা না থাকি, আজ আমার শেষ দিন। আর এইসব কথা বলার পরে ওই যেটা চলছিল জল্পনা, যে দেব কি দল ত্যাগ করতে চলেছেন, দেব কি তাহলে আর ভোটে দাঁড়াবেন না এবার, সেটা আরো জোরালো হয় সেই জল্পনাটা। আমি সেই ব্যাখ্যাতে আসছি পরে, তারপর গতকাল কি হয়েছে। তবে তার আগে আমি একটা কথা ভেঙে দেবো দর্শক, যেটা পার্লামেন্টে বলেছেন দেব, যে 1950 সাল থেকে ঘাটালের মানুষের দুর্দশা, এই ঘাটাল মাস্টার প্ল্যান, এটা হচ্ছে না, স্বপ্ন, কি সব বললেন না। আমি শুধু ভাবছি যে 1950 সাল থেকে হিসেবটা ধরিয়ে দিলেন পার্লামেন্টে। ভালো করেছেন, ধরিয়েছেন 1950 সাল থেকে। কিন্তু 1950 সাল থেকে আজকে 2024, আচ্ছা এর মাঝখানে কি আপনার যিনি নেত্রী, যাকে ধন্যবাদ জানিয়েছেন এই পার্লামেন্টে আসার পেছনে, তিনি কখনো সরকারে ছিলেন না? জানেন না তিনি কত বছর 1950 সাল থেকে যেসব সরকার গঠিত হয়েছে কেন্দ্রে, কতবার তিনি মন্ত্রী হয়েছিলেন, কত টার্মে ছিলেন, কত বছর কাটিয়েছেন, জানেন না? বললেন যে এটা তৃণমূলের সমস্যা নয়, দল টল সরিয়ে রেখে ঘাটালের মানুষের জন্য এটা করতে হবে। খুব ভালো, তৃণমূলের সমস্যা নয়। কিন্তু আপনার নেতৃত্ব অনেকবার সরকারে ছিলেন, তো এটাকে কোনো পলিটিক্যাল সমস্যা না ভেবে, ঘাটালের মানুষের সমস্যা ভেবে কেন প্ল্যানটা করতে পারেননি? কেন করতে পারেননি? অনেকবার তো ছিলেন, লাস্ট যেবার সরকারে ছিলেন তখনও তো করতে পারতেন। কেন করেননি? তখন অন্যদের সরকার রাজ্যে চলছিল বলে, বাম সরকার চলছিল বলে। এই তো আপনি বললেন যে এটা তৃণমূল কংগ্রেসের কোনো সমস্যা নয়, পার্টির কোনো ব্যাপার নয়, মানুষের সমস্যা। যদি মানুষের সমস্যাই হয়ে থাকে, তাহলে মানুষের সমস্যা ভেবে আপনার নেত্রী যখন সরকারে ছিলেন কেন্দ্রে, তখন কেন সেটাকে করেননি? বামেদের মাইলেজ হয়ে যায় বলে, বামেরা ক্রেডিট নিতে পারবে বলে, সেই জন্য করেননি তো। তার মানে আপনি এখন যে কথাটা বলছেন পলিটিক্যাল কালার নয়, তার মানে আপনার নেত্রী তার মানে পলিটিক্যাল কালারের এতেই করতেন না। এবং তার পরেও যখন বামেদের সরকার এখান থেকে চলে গেছে 2011-তে চলে গেছে, তারপরেও কিন্তু কেন্দ্রের সরকারটা, মানে কেন্দ্রের সরকারের সঙ্গে আপনাদের সরকারের একটা যোগ ছিল দলের। কেন করতে পারেননি ঘাটাল মাস্টার প্ল্যান সেই সময়ে? কেন করতে পারেননি? ক্ষমতা ছিল না, কেন করতে পারেননি? এইসব প্রশ্ন এই মানে চেয়ারে যিনি বসে আছেন তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে না বলে আপনি আপনার নেত্রীকে একবার পারলে বলবেন যে দিদি, আপনি তো ডিরেক্টলি সরকারে ছিলেন, 11 সালের পরে 14 সালে বিজেপি সরকার এসছে, মাঝখানে এতটা সময় ছিল, তখন বিজেপি সরকার ছিল না, তখন কেন করতে পারলেন না? একবার দিদিকে গিয়ে প্রশ্নটা করবেন।
দর্শক, সে তো হলো, যা বলার বললাম, কিন্তু উনি কিন্তু দিদির কাছে গিয়েছিলেন গতকালকে। তার আগে অভিষেকের কাছে গিয়েছিলেন, বৈঠক করেছেন। আমি যেটা দিয়ে শুরু করলাম যে থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে থাকবে, এই যে কথাটা উনি বললেন, যেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে উনি তাহলে কি আর দল করবেন না। কালকে এই বৈঠকের পরে উনি যে কথাটা বলেছেন বাইরে, মানে বৈঠকের পরে মিঠুন চক্রবর্তীকে দেখতে গিয়েছিলেন, তারপর মিডিয়ার সামনে এসেছিলেন, তখন বিভিন্ন কথার মধ্যে ওই প্রশ্ন করা হয় যে আপনি তো আজকে বৈঠক করলেন অভিষেকের সঙ্গে, দিদির সঙ্গে, তো কি হলো, আপনি কি আবারও তাহলে তাহলে ভোটে দাঁড়াবেন? তো তার যে উত্তরটা উনি দিয়েছেন দর্শক, আমি আপনাদেরকে একটু শোনাবো উনি কি উত্তরটা দিয়েছেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাতে চাই, উত্তরটা ভালো করে শুনবেন। বড় বড় কথা তো অনেক বলেছেন, আজ আমার শেষ দিন, অমুক দিন তমুক দিন। তো উনাকে যখন প্রশ্নটা করা হয় কালকে বৈঠক সারার পরে উনি কি উত্তর দিয়েছেন দর্শক, আমি ওই জায়গাটা আপনাদেরকে জাস্ট একটু শোনানোর চেষ্টা করব, ওয়েট করুন। আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাবো বা আমি দাঁড়াবো না, সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে, যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না, মানে যে চটিতে পা গলিয়েছেন সেই চটি খুলতে পারবেন না। যে চটিতে পা গলিয়েছেন সেই চটি থেকে পা খুলতে মানে চটি খুলতে পারবেন না, কারণ উনি বললেন যে আমার নেত্রীর কথাটাও একটা ব্যাপার, নেত্রীর কথা ফেলতে পারবে না। নেত্রী তো চাইবেন না ওনাকে সরাতে, যতই উনার বিরুদ্ধে অভিযোগ সামনে আসুক না কেন যে 30% উনি নাকি কাটমানি নিতেন বলে একটা অডিও রেকর্ড সামনে এসছে, তাতেও নেত্রী ওনাকে ছাড়বেন না, কারণ ওনার একটা ইমেজকে কাজে লাগানোর চেষ্টা, যেহেতু একটা ওই হিরো, গ্রাম বাংলার মানুষের কাছে নিয়ে গিয়ে প্রচার করালে হয়তো সুবিধা হয়, মহিলারা যারা সব আছেন আর কি, তারা হয়তো ওই হিরো, যেহেতু বাংলা হিরো, সেটা মাথায় রেখে ভোট দিয়ে দেবেন। ফলে ওনার যে ওই একটা ইমেজ রয়েছে, যদিও সেই ইমেজ এখন আর নেই, এখন আর মানুষ সেই ভক্তি দেখান না ওনাকে, কিন্তু তবুও যা কিছুটা পাওয়া যায়, সেই জন্য ওনাকে তো নেত্রী ছাড়বেন না, না ছাড়লে উনিও ছাড়তে পারবেন না, এটা মোটামুটি পরিষ্কার। ফলে উনি রাজনীতি ছাড়ছেন না। এখন লোকসভা ভোটে দাঁড়াবেন নাকি রাজ্যসভাতে প্রার্থী করা হবে সেটা অন্য বিষয়, কিন্তু উনি চটি খুলছেন না পা থেকে, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর আমি কেন বলছিলাম যে ওনার বিরুদ্ধে যতই অভিযোগ থাক না কেন নেত্রী ছাড়বেন না, কারণ দর্শক আপনারা শুনেছেন কদিন আগে আমি একটা কল রেকর্ড আপনাদেরকে শুনিয়েছি, একটা কল রেকর্ড যেখানে পরিষ্কার ঘাটালের যিনি প্রাক্তন এমএলএ তৃণমূল কংগ্রেসের, তিনি একটা কাউকে বলছেন, সেখানে দেবের কথা উল্লেখ করেছিলেন। আমি দর্শক সেটা আজকে আরো একবার শোনাবো, শুনুন উনি মানে দেব সম্পর্কে কি মন্তব্য করেছিলেন ওই কল রেকর্ডে। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে যে প্রাক্তন এমএলএ তৃণমূল কংগ্রেসের, যিনি এখন জেলা পরিষদের সদস্য রয়েছেন এবং ঘাটালটা অনেকটা কন্ট্রোল করছেন, শঙ্কর দোল, কই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে দলের তরফ থেকে? আমি তো কই জানি না, অ্যাকশনও হচ্ছে না, অথচ দেবকেও চাই, মানে সব দিকটাই চাইছেন আর কি। আর 30% কমিশন নেন দেব, এটা ওখানে বলা হচ্ছে। দিদি সব জানেন, তবুও রাজনীতিতে ওনাকে প্রয়োজন, সেই জন্য সহ্য করে নিচ্ছেন। দিদি নাকি সব জানেন। আর যদি সত্যি এখানে এরকম কমিশন আসে, তাহলে কেনই বা রাজনীতি ছাড়বেন বলুন তো? মধু আছে তো, কেনই বা ছাড়বেন দেব?
ফলে এইসব নিয়ে জল্পনা কল্পনা চলছিল, কিন্তু দেবের যা অবস্থান গতকালকে বৈঠকের পরে, জোড়া বৈঠকের পরে, মোটামুটি উনি চটি থেকে পা খুলছেন না। লাল জুতো, আমরা ভেবেছিলাম যে ওই খোকা বাবু লাল জুতো পায়েই থাকবেন, মানে সিনেমা জগতেই ফিরে যাবেন, আর পলিটিক্স করবেন না, কারণ সেইভাবেই জল্পনা চলছিল। না, ওনার হাওয়াই চটি চাই। খোকা বাবু যায়, হাওয়াই চটি পায়, মানে হাওয়াই চটি উনি এখন আর খুলতে পারবেন না, যেটা মোটামুটি পরিষ্কার। আর আমরা দেখতে চাই যে কল রেকর্ড সামনে এসছে ওটাকে চ্যালেঞ্জ করে ব্যবস্থা হোক। শুধু মিডিয়ার সামনে কথা কেন, ওনার নামে এরকম বলা হলো, মামলা টামলা করুন, দেখি না একটা, কার গলা যাচাই করে ব্যবস্থা নিন, যদি সংখ্যাদলীয় না হয় কে বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন একটা। আমরাও তো পরিষ্কার হতে চাই যে কল রেকর্ডে এরকম উঠে এসছে 30% কমিশন, সেটা সত্য না মিথ্যা। যদি কেউ মিথ্যা অ্যালিগেশন এনে থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন হোক। এত তো অ্যাকশন, আইনি অ্যাকশন তো তৃণমূল কংগ্রেস তো নিয়ে থাকে না। শঙ্কর দলের বিরুদ্ধে কোনো অ্যাকশন শুনতে পাচ্ছি না, মানহানি মামলার কিছু শুনতে পাচ্ছি, বরং শুনতে পাচ্ছি যে দিদির কথা ফেলতে পারবেন না, রাজনীতি আমাকে ছাড়বে না। যেন রাজনীতি কেউ ছাড়েনি কাউকে, মানে কেউ যেন রাজনীতি থেকে সরে আসেননি কখনো, উনি একেবারে বিরাট রাজনীতি, উনাকে কেউ ছাড়বেন না, নাকি ছাড়তে পারবেন না, নাকি জড়িয়ে রয়েছেন। যে যদি এরপর রাজনীতি ছাড়তে যাও তাহলে 30%টা বলে দিলাম, আরো বলে দেব, তার থেকে বাবা কোন দিকে যাবেন? এইদিকে তো গরু পাচারের টাকায় সিনেমা নিয়ে অভিযোগ রয়েছে, ওইদিকে আবার রাজনীতি ছাড়তে গেলে 30% কমিশন ইত্যাদি আবার সব সামনে চলে আসছে। কি করবেন? সত্যিই ছাড়তে পারবেন না। যদি নিজেকে সৎ হিসেবে রাখা যায় তাহলে কোনো ব্যাপার নেই, কেন ছাড়তে পারবো না? কেন ছাড়তে পারবো না? আমি যদি সৎ থাকি, আমি যদি কারো কাছে দায়বদ্ধ হয়ে না থাকি, আমি যদি কোনো সুবিধা না নিয়ে থাকি, আমার যখন ইচ্ছা হবে আমি রাজনীতিতে আসবো, আমার ইচ্ছে হলো আমি ছেড়ে দেবো বা অন্য কোনো দলে আমি যেতে পারি। যদি আমি সৎ থাকি, যদি আমার জায়গাটা ঠিক থাকে, সলিড থাকে, আমাকে কে আটকে রাখবে? কে আটকে রাখবে আমাকে? আমাকে রাজনীতি আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না। বাপ রে বাপ, জান হাওয়াই চটি পরেই ঘুরুন, আর কি করবে। তাহলে পার্লামেন্টে কেন বড় বড় কথা বলে এসেছিলেন, থাকি বা না থাকি, আজ আমার শেষ দিন। হ্যাঁ ঠিক আছে, লাস্ট সেশন, আবার ভোটে জিতে আসতে হবে, সেটা জিততে পারবেন কিনা সেটা একটা যদি মনে প্রশ্ন থাকে আলাদা বিষয়, কিন্তু এমন ভাবে কথা বলেছিলেন যেন মনে হচ্ছিল যে আর দলই করবেন না, ছেড়ে দেবেন, এমন একটা ইমেজ তৈরি করেছিলেন। জানি না দরটর বাড়াচ্ছিলেন কিনা, দর বাড়িয়ে বৈঠকে আবার কিছু বলে আবার আপনাকে সন্তুষ্ট করে দেওয়া হয়েছে কিনা, সেই জন্য আপনি আবার দিদির কথা ফেলতে পারবেন না এরকম ইঙ্গিত দিলেন কিনা কে জানে। দর্শক কি বলবেন, আপনাদের কি ধারণা বলুন তো। যা সব বললাম, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।